নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অন্যান্য দিন যেমন শিক্ষাঙ্গনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলেজের অধ্যাপক, শিক্ষাকর্মী, সমাজসেবী প্রত্যেকে এখানে উপস্থিত হন। তাদের অভিজ্ঞতা, তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম বিশ্লেষণ করেন, বিবৃত করেন এবং আপনাদের সামনে উপস্থাপন করেন, যার মাধ্যমে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়ে থাকি। তো আজকে আমরা একজনকে পেয়েছি, অত্যন্ত একজন সমৃদ্ধ ঋদ্ধ ব্যক্তিত্ব, একজন গুণী মানুষ, আমাদের শিক্ষা জগতের মানুষ। তিনি হলেন কমলপুর প্রাথমিক বিদ্যালয়, বর্ধমান টাউন লাগোয়া কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক। তিনি 2008 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে, এবং রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকে, তদানীন্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকে তিনি তার সম্মাননা গ্রহণ করেন। তো সেই ব্যক্তিত্ব কাজ আমরা পেয়েছি। ঈদ বক্স সাহেব তার নাম। তিনি আজ আমাদের স্টুডিওতে এসছেন, তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওর পক্ষ থেকে, মুক্ত আবহের পক্ষ থেকে। তা আজকে আপনার কাছে প্রথম জানতে চাইছি যে আপনি আপনার পড়াশোনা, আপনার বাল্যের স্মৃতি, এই যে কিভাবে আপনি বড় হয়ে উঠলেন, আপনার গ্রামের কথা, গ্রামের পরিবেশের কথা একটু যদি বলেন। আমার জন্ম 1949 সালে, ঠিক স্বাধীনতা 2 বছর পর। আমার প্রথমে লেখাপড়ার জীবন শুরু হয় আমাদের গ্রামের পাশের গ্রাম মামদিপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে পড়াশোনা শেষ করে আমি তালিত হাই স্কুলে পড়াশোনা শুরু করি। ওখান থেকে 1967 সালে আমি মাধ্যমিক পাস করি। তারপর 1968 সালে আমি বর্ধমান টাউন স্কুলে ভর্তি হয়ে এখানে ইউনিভার্সিটি এন্ট্রান্স কোর্সে ভর্তি হই এবং ওখান থেকে পাস করে তারপর আমি বর্ধমান রাজ কলেজে ভর্তি হই এবং বর্ধমান রাজ কলেজে 1972 সালের পড়াশোনা শেষ করি। তারপর আমি 1972 সালেরই আমি ওই কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় যোগদান করি এবং যোগদান করার পর 2 বছর পর আমি প্রধান শিক্ষক পদে উন্নীত হই। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, বাবাও আমাকে বলতেন মানুষের সেবা করবি আর ছেলেদের ভালোবাসবি, এই দুটো কাজ যদি তুই করতে পারিস তাহলে একদিন তুই বড় হবি। আমার বাবার কথা ভুলিনি। আমি শিক্ষকতার জীবনটাকে একটা ব্রত হিসাবে গ্রহণ করেছিলাম। সেই জন্য আমার কোনো সময় জ্ঞান ছিল না। আমি সকাল সন্ধে তারপরে তো এমনি স্কুল টাইমে সব সময় আমি বিদ্যালয়ের কাজে যুক্ত থাকতাম ছেলেদের মধ্যে। আমি জানতাম যে ছেলেদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ এবং মনুষ্যত্বের বিকাশ যদি ঘটাতে পারি তাহলে তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে সমাজে, একদম, এবং তারাই হবে একজন সমাজে বিদগ্ধ মানুষ। আমি একটা কথা সবসময় স্মরণ করি যে একটা মোমবাতিতে একটা আগুন দিলে যেমন সেই মোমবাতি জ্বলে উঠে, একটা শিশুর মধ্যে যদি আমি শিক্ষার আগুন জ্বালিয়ে দিতে পারি তাহলে তারা ওই অন্ধকার ঘরকে যেমন একটা মোমবাতির আলো যেমন ঘরকে আলোকিত করে, তেমনি
ওই একটা শিশু, ওই রকম শিশু তার সংসারকে, তার গ্রামকে, গোটা সমাজকে আলোকিত করবে। এই রকম একটা মোমবাতির থেকে আর একটা মোমবাতি জেলে এইভাবে জ্বালতে জ্বালতে যেমন একটা ঘরের মধ্যে একটা আলোর বিস্ফোরণ ঘটে, তেমনি আমারও যে ইচ্ছা যে গ্রামে এরকম প্রতিটি শিশুকে এরকম তাদের মধ্যে জ্ঞানের বিস্ফোরণ ঘটিয়ে তাদের মধ্যে জ্ঞানের আলো সঞ্চার করে যেন গ্রাম আলোকিত হয়, গ্রামের ভালো জিনিস যেন তৈরি হয়। আমি সেই হিসাবে চেষ্টা করে গেছি, আজও চেষ্টা করে চলেছি। আমি আপনি কোন আপনার একটা কাছে অনুরোধ যে আপনি শিক্ষকতা দীর্ঘদিন করছেন, হ্যাঁ, 1972 থেকে 2009 পর্যন্ত, 2009 অবসর নিয়েছেন। আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, একটা অত্যন্ত গর্বের। তো কোন কাজের জন্য আপনি কিভাবে ছাত্রদের গড়ে তুলেছেন, হ্যাঁ, যার জন্য আপনাকে সরকার মনোনীত করেছে বলে আমার মনে হয়? আমার পঠন পাঠনের দিকটা যেমন আমরা যথেষ্ট নজর রেখেছিলাম, আমি নজর রাখার চেষ্টা করেছি, তেমনি তার শুধু পঠন পাঠন তো শিক্ষার মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যেমন পঠন পাঠন আছে, তেমনি তার মূল্যবোধকে তার মধ্যে জাগিয়ে তুলতে হবে, তবেই সে প্রকৃত মানুষ হবে। একদম। তা সেই প্রকৃত মানুষ করার কাজটা আমি করেছিলাম। আর একটা কথা কি, যে শিশু বান্ধব একটা বিদ্যালয় তৈরি করতে গেলে যে পরিবেশ দরকার, সেই পরিবেশ আমি নিজের হাতে তৈরি করেছিলাম। আমি বাথরুম নিজের হাতে পরিষ্কার করি, কোনোদিন ছেলেদের দিয়ে পরিষ্কার করাতাম না, নিজের হাতে বাথরুম পরিষ্কার করতাম, নিজের হাতে বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার করতাম। যে ফুলের বাগান তৈরি করেছি, সেই ফুলের বাগান আমাদের সুন্দর করে কিভাবে তোলা যায় সেই চেষ্টা করেছি। নিজের হাতে আমি গাছ করেছি, সবজি বাগান তৈরি করেছি। এত কাণ্ড করার পর একবার আমাদের কম্পিটিশন হয় হেলথ অ্যান্ড হাইজিনের উপরে 2006 সালে। সেই কম্পিটিশনে আমি প্রথম হয় আমার স্কুল হেলথ অ্যান্ড হাইজিন উপরে ব্লক থেকে আমি প্রথম স্থান অধিকারী এবং সেখানে পুরস্কৃত হই। এটা যেমন একটা দিক, তেমনি শিক্ষার ক্ষেত্রে আমার ছেলে মেয়েদের এত সুন্দর পারফরমেন্স, যেটা যারাই অফিসাররা গেছেন আমার স্কুল পরিদর্শন করতে, ক্লাসে তাদের পঠন পাঠন দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। এটাই আমার সবচেয়ে বড় গর্বের বিষয়। কি কি পুরস্কার পেয়েছে আপনার স্কুল? আমার স্কুলে পর্যন্ত পুরস্কার পেয়েছে, প্রথমে হেলথ অ্যান্ড হাইজিনের উপরে ফার্স্ট পুরস্কার ব্লক থেকে, বর্ধমান 1 নম্বর ব্লক থেকে। তারপর আমি 2008 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। 2012 সালে আমি 2012 সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি। 2016 সালে শিশু মুক্ত পুরস্কার, বেস্ট স্কুল অ্যাওয়ার্ড, বেস্ট লাইব্রেরি। আবার 2022 সালে পেলাম আমরা স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার। এতগুলো পুরস্কারের অধিকারী এই বিদ্যালয়, সেই জন্য এই বিদ্যালয়কে ভালোবাসি। আপনি এতগুলো পুরস্কার পেয়েছেন, আপনার হেডমাস্টার, আপনি যতদিন প্রধান শিক্ষক ছিলেন স্কুলে তখনও অনেক পেয়েছেন এবং তারপরেও ধারাবাহিকভাবে পাচ্ছেন। এর প্রধান কারণ আর কিছু নয়, তিনি কিন্তু স্কুল ছাড়েননি। তিনি 2009 সালে জানুয়ারিতে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার পরও কিন্তু আজও যে প্রায় 17 বছর পড়ে গেল, এটা কিন্তু অত্যন্ত দুষ্প্রাপ্য। এই চিত্র সচরাচর দেখা যায় না যে 17 বছর 16-17 বছর ধরে সম্পূর্ণ বিনা খরচায়, বিনা পারিশ্রমিকে তিনি স্কুলে কিন্তু শিক্ষকতা করছেন এখনও, এবং স্পোর্টস করান, বাচ্চাদের যা যা দরকার, যত রকম শিক্ষা দরকার, শুধু পঠন পাঠন নয়, সব কিছু তিনি কিন্তু এখনও নিয়মিত একজন অভিভাবক, হেডমাস্টারেরও উপরে যদি কিছু থাকে সেই হিসেবে তিনি পালন করছেন তার দায়িত্ব। তো এর জন্যই কিন্তু বিদ্যালয় তার অবসরের পরেও এত পুরস্কার পাচ্ছে। তার উপস্থিতি উজ্জ্বল, সবসময় তার উজ্জ্বল উপস্থিতির জন্য এটা অত্যন্ত আমাদের কাছে গর্বের এবং অহংকারের যে এরকম মানুষ, এরকম শিক্ষক আমাদের সমাজে আজকে দৃষ্টান্ত হয়ে থাকুক। আমরা যেখানে শিক্ষকদের সম্পর্কে এখন মানুষের ধারণা খারাপ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে শিক্ষকরা মার খাচ্ছেন,
শিক্ষকরা অপমানিত হচ্ছেন রাস্তাঘাটে। শুধু মাইনের সকাল থেকে অনেকেই দেখি, সবাই নন, অনেকে কত দিয়ে বাড়বে, কত টাকা বাড়বে, কী হবে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, এই রকম চিন্তায় সবসময় তিনি চিন্তাধারায় ধাবিত থাকেন। এবং অত্যন্ত দৃষ্টিকটু লাগে যে এখন শিক্ষকতা একসময় ছিল নেশা, এবং শিক্ষকতা একসময় ছিল মানুষের একটা সম্মানের জায়গা। হ্যাঁ, মানুষ সম্মানের সঙ্গে শিক্ষকতা জগতে প্রবেশ করত সম্মানের জন্য, কিন্তু এখন আদর্শের জন্য। কিন্তু এখন আদর্শের জন্য, টাকার জন্যই ম্যাক্সিমাম শিক্ষকতা করেন, হ্যাঁ, বেশিরভাগই। এবং সেক্ষেত্রে তাদের কিন্তু এই ভালোবাসা, এই যে ছাত্রদের প্রতি দরদ, এইটা কিন্তু দেখা যায় না। প্রকৃত ছাত্ররা প্রকৃত মানুষ হয়ে উঠছে না সেই জন্য। তো সেই ক্ষেত্রে তার কিন্তু অত্যন্ত, তার কাছে আমরা কৃতজ্ঞ যে এরকম একটা মানুষ এত সুন্দরভাবে নিজের জীবনটা, পুরো জীবনটাই শিক্ষকতার জন্য অর্পণ করেছেন। এবং তিনি দৃষ্টান্ত আজকে আমাদের সমাজের কাছে যে এই ধরনের শিক্ষক আমাদের অত্যন্ত দুর্লভ। আদর্শ, সামনে তাকে আমরা আইকন করে এগোতে পারি। আমরা মনে হয় যে স্কুল, বিভিন্ন স্কুল, যদি শিক্ষা দপ্তর তাকে মডেল হিসেবে রেখে শিক্ষকদের বিভিন্ন স্কুলে পরিদর্শন করান এবং বিভিন্ন স্কুলে তার পরামর্শ নিয়ে সে বিভিন্ন কর্মসূচি ঠিক করেন, স্থির করেন, তাহলে কিন্তু স্কুল অনেক আরও, প্রাথমিক স্কুলে এখন ছাত্র কমে যাচ্ছে, সব ইংরেজি মাধ্যমে, সরকারি স্কুলগুলোতে ছাত্র কমছে, ইংরেজি মাধ্যমের দিকে ধাবিত হচ্ছে, সেটা কিন্তু হবে না। তিনি কমলপুর স্কুলে এখনও ছাত্র সংখ্যা কত? 134। তাহলে একটা গ্রামের এরকম স্কুলে 134টা ছাত্র, তাহলে আপনাদের কি এফেক্ট পড়েছে কোনো? গত বড়বারে 116 ছিল, এবার 134 হয়েছে, আরও বেড়েছে, সব জায়গায় কমছে, তার কিন্তু স্কুলে বাড়ছে। এটা কিন্তু তার উজ্জ্বল উপস্থিতি এবং তার পুরোপুরি সম্পন্ন তার আত্মত্যাগ, তার ত্যাগের জন্য, তিতিক্ষার জন্য, তার সহযোগিতার জন্য, এটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার স্কুলের এই যে এত সুন্দর পরিবেশ, আপনি কি আপনার স্কুলে সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং আগামী দিনে কি আপনার লক্ষ্য রয়েছে স্কুলকে আরও সুন্দর করার? আমার যে স্কুলে এখন পরিকাঠামো আছে, পরিকাঠামো একটু উন্নতি করতে চাই। সরকারের পক্ষ থেকে আমরা পক্ষকে আমরা জানিয়েছি যে এই হলে হয়। যেমন একটা স্মার্ট ক্লাসরুম আমাদের একটা দরকার। এই স্মার্ট ক্লাসরুম যদি আমরা করতে পারি, তা আমরা ছেলেদের আরও বেশি আমরা উদ্বুদ্ধ করতে পারবো এবং হাতে কলমে কাজটা আমরা শেখাতে পারবো। তারা আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং তারা শিক্ষা লাভের জন্য তারা ছুটে আসবে বিদ্যালয়মুখী করতে গেলে একটা জিনিস আমার মনে হয়েছে যে খেলাধুলা, ফুলের বাগান, ছেলেদের গল্প, এই নানা রকম প্রজেক্টরের মাধ্যমে তাদের একটু শিক্ষা দেওয়া, এগুলো যদি করা যায় তাহলে মনে হয় যে এরা স্কুলমুখী হবে, এরা স্কুল ছুট হবে না। এবং আমার এখানে অনেক স্কুল আছে, অনেক গ্রাম আছে, এই গ্রাম থেকেও কিন্তু অনেক ছেলে আমার এই স্কুলে পড়াশোনা করতে আসেন। আমি একটা জিনিস অবাক হয়ে যায়, এখানে দেখেছি যে গার্জেনরা কত উৎসাহ নিয়ে ছেলেদের এখানে পাঠান এবং তাদের আবার ছুটি হলে সেই গার্জেনরা এসেই তাদের নিয়ে যান। এটা কিন্তু আমাকে খুব মানে আগ্রহী করে তুলেছে যে অভিভাবকরা এত আগ্রহী যে স্কুলের প্রতি, যে তারা ছুটে আসছে ছেলেকে নিয়ে যেতে। আমি সেই সব অভিভাবকদের আমি ধন্যবাদ জানাই। তারা যে ছাত্রদের প্রতি এত আগ্রহ শেখানোর, আর আমরাও চেষ্টা করে যাচ্ছি তাদের আরও বেশি ভালো পারফরমেন্স তৈরি করার জন্যে। আমরা যারা শিক্ষকতা করছি ওই বিদ্যালয়ে, তারা সকলে অত্যন্ত প্রাণবন্ত, তারা অত্যন্ত আন্তরিক এবং আন্তরিকভাবে ছেলেদের পাঠদান করে যাচ্ছেন। এটা যদি করা যায়, আমার মনে হয় প্রত্যেক জায়গাতেই এই জিনিস করা যাবে এবং ছেলেদের একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং সমাজকে সুস্থ করে তোলার জন্য যে মানবিক মূল্যবোধের যে শিশু বা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে যে শিশু তৈরি হবে, সেই শিশু একটা সমাজের ভালো জায়গায় যাবে বলে আমি মনে করি। সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে যেতে একটা সুস্থ সমাজ আমার মনে হয় গড়ে উঠবে। তার শিক্ষার মূল উদ্দেশ্যই হলো সত্যিকারের একটা সুস্থ সমাজ তৈরি করা, যে সমাজে কোনো বিভেদ
দ্বন্দ্ব কিছু থাকবে না, সবাই মিলেমিশে হাসি খুশি করে সবাই বাস করবে, কেউ এখানে অন্য কোনো ব্যাপার থাকবে না, শুধু থাকবে আমরা আমরা ছাত্র, আমরা ছাত্রী, আমরা মানুষ, আমরা এরাই সব সমাজের এইভাবে চলবে, যাতে সমাজ আরও বেশি উন্নত হয়, সমাজ আরও বেশি সুশৃঙ্খল হয়। এই 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 দিকে আমরা এগিয়ে চলেছি। আপনাদের এবং স্কুল, এগিয়ে যাচ্ছি। আপনি টাউন স্কুলের প্রাক্তন ছাত্র। টাউন স্কুল আজ আমাদের অত্যন্ত গর্বের, বর্ধমানে না সারা রাজ্যের গর্বের। প্রতি বছরই প্রায় সেখান থেকে র্যাঙ্ক করে। তো অতি সম্প্রতি এই এবছরই চলতি বছর 1 থেকে 5 ফেব্রুয়ারি শতবর্ষপূর্তি অনুষ্ঠান হলো। সেখানে আমাদের ঈদবক সাহেব সেখানে সংবর্ধিত হন। আমিও একজন প্রাক্তনী, আমাদেরও সংবর্ধনা দিয়েছে। আমরা নিজে আবৃত্তিও করেছি, খুব ভালো লেগেছে। তো যাই হোক, স্কুলের প্রতি ভালোবাসা, তিনি কিন্তু স্কুলকে ভুলে যাননি। স্কুলে গিয়েছিলেন, টাউন স্কুলের শতবর্ষপূর্তিতে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছিলেন সারা রাজ্যে, সারা দেশের। টাউন স্কুল তো একটা বিশাল প্রতিষ্ঠান এবং একটা ঐতিহ্য, একটা ইতিহাস, ইটারনিটি। তো সেই স্কুলের ছাত্র। তো আপনার অতীতের শিক্ষা এবং বর্তমান শিক্ষা আপনার কি মনে হয়? আমি দুটো বই লিখেছি এ পর্যন্ত, আরও লেখালেখি করি, আমি নানা পত্রিকা বেরোই। আমি শিক্ষাঙ্গন এবং অব্যক্ত বেদনা, এই দুটো বই আমি এখন লিখেছি। এখানে যে অব্যক্ত বেদনার যে বইটা আছে, এই বইয়ের মধ্যে একটি প্রবন্ধ আমি লিখেছি যে আমার জীবনের লেখাপড়া, আমার কয়েকজন প্রিয় শিক্ষক, সেখানে আমি টাউন স্কুলের কথা উল্লেখ করেছি। সেখানে দুর্গাবাবু আমাকে একদিন ক্লাসে বলেছিলেন যে যত দূর থেকে তুমি আসো না কেন, তোমাকে সময় আসতে হবে। একদিন আমার আসতে একটু দেরি হয়েছিল, ক্লাসে বৃষ্টি হয়েছিল, আর আমাদের গ্রাম থেকে আসতাম কাদা রাস্তা, সাইকেল কাঁধে করে নিয়ে এসে আমাদের নবাহাট আসতে হতো। এই হিসাবে সেদিন একটু দেরি হয়ে যায়। আমি ঢোকার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই বললেন যে এত দেরি করলে, আমি বললাম স্যার এরকম বৃষ্টির জন্য কাদা হয়ে গেছিলো স্যার, ওই জন্যে আমার স্যার একটু আসতে দেরি হলো। তা মাস্টারমশাই আমাকে বলেছিলেন যত দূর থেকে আসো না কেন, তোমাকে কিন্তু সময়ে আসতে হবে। সেই দিনটা আজ আমি বলে রেখেছি। আমি ওই লেখার মধ্যেও ওই কথাটা উল্লেখ করেছি যে ওই মাস্টারমশাই ওই কথাটা বলে আমার জীবনের একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। আমি নিয়মানুবর্তিতা, আমি সময়ানুবর্তিতা, এগুলোকে যথেষ্ট পালন করে থাকি। এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে পালন করে চলি, তাহলে মনে হয় যে এই শিশুরাও সেই কথা শিখবে। টাউন স্কুলে সেদিন এসেছিলাম, আর সেই মাস্টারমশাইরা কেউ দেখতে পেলাম না। একমাত্র সেই আমি ওখান থেকে পড়া শেষ করব, আর শিশিরবাবু সেই সময় এসেছিলেন। সেই মাস্টারমশাইয়ের সঙ্গে আমার আলাপ হলো, পরিচয় হলো। এরকম টাউন স্কুলের যে আপ্যায়ন, আমি অভিভূত হয়েছি। এটা আমাকে শামীমবাবু এবং কাজলবাবু, আমাদের নকিব সাহেব, দুর্গাবাবু যিনি প্রাক্তন হেডমাস্টার ছিলেন আমাদের, তো আপনি দুর্গাবাবু চক্রবর্তীর কথা বলছেন, আগের অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আমাকে যিনি প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গাবাবু, তারা বলেছিলেন নকিববাবু, শামীমবাবু, কাজলবাবু, অভিজিৎবাবু, এরা বারবার আমাকে বলেছিলেন যে এরকম ঈদবক সাহেবের নম্বরটা চাই, ওনাকে আমরা স্কুলে করতে চাই, সংবর্ধিত করতে চাই, আপ্যায়িত করব। তা আমি নম্বরটা ওনাদিকে দিয়েছিলাম। তো তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনাকে নিয়ে এসছে, আপনাকে ফোনে জানিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এই জন্য খুবই ভালো লাগছে আপনার মতো ব্যক্তিত্বকে। কিন্তু আপনার কি মনে হয় যে আগে যে শিক্ষকদের একটা মূল্যবোধ এখন কি কোনো জায়গায় অনেকটা কমে গেছে? একটু হারিয়ে যাচ্ছে, কিন্তু একবারে হারিয়ে গেছে সেটা আমি বলবো না। সেটা কিছু কিছু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, বিশেষ বিশেষ শিক্ষকের ক্ষেত্রে সেটা হতে পারে। আমি মনে করি শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু শিক্ষকের যে মূল আদর্শ, সেই আদর্শ থেকে তারা বিচ্যুত হন না, আমার ধারণা। হওয়া উচিতও নয়। কারণ যে এটা তো আমরা পেশা বলি না, এটা বৃত্তি বলি না, এটা ব্রত হিসেবে পালন করি। সেই জন্য এখানে কোনো সময় জ্ঞান নেই, এখানে সময়ের কোনো ব্যাপার নেই। এখানে শিক্ষককে ছাত্রকে কতটা শিক্ষা দেবে তারও কোনো ইয়ে নেই। আমি যতটা পারবো তাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করব, এনরিচ করব। এটাই তো আমাদের শিক্ষকের মূল ইয়ে।
শিক্ষকতা জীবনকে ব্রত হিসেবে যারা গ্রহণ করবেন তারা কখনোই আদর্শ থেকে বিচ্যুত হবেন বলে আমি মনে করি না। তবে শিক্ষকতা পেশা খুব আনন্দের। এই যে ছোট ছোট ছেলে, এই বাচ্চা বাচ্চা ছেলেদের মুখের হাসি, এই বাচ্চা ছেলেদের খেলাধুলা, ফুলের কুড়ির মতো, এই বাচ্চা বাচ্চা ছেলেদের ক্লাসে স্যার স্যার, এই যে ভাব, এটা আমি অভিভূত হয়ে যায়। এটা প্রত্যেক শিক্ষকই চান যে আমি ছেলেদের মধ্যে বেঁচে থাকতে চাই। ছেলেদের মধ্যে বেঁচে থাকাই হলো শিক্ষকের মূল কাজ। একসময় খুব কম মাইনায় শুরু করেছিলেন, তখন প্রাইমারি স্কুলে মাইনে আপনি যখন শুরু করেছিলেন প্রায় খুবই কম ছিল। আমি যেদিন মাইনে প্রথম বিদ্যালয়ে প্রবেশ করি তখন 165 টাকা মাইনে, কিন্তু টাকা দিয়ে তো শিক্ষকতাকে বিচার করা যায় না। তাই আগে আমি যখন দালিত স্কুলে ভর্তি হলাম, দালিত স্কুলে তখন গভর্নমেন্ট থেকে কোনো টাকা পেতেন না, ছেলেদের কাছ থেকে যে কালেকশন হতো সেই থেকেই মাস্টারমশাইরা ভাগ করে নিতেন। আমি দেখেছিলাম কয়েকজন মাস্টারমশাই, সব মাস্টারমশাই সত্যি এত আন্তরিকতার সঙ্গে পড়াতেন, এত কম মাইনে পেয়েও। আমি অভিভূত হয়ে যেতাম যে এ কি পিরিয়ড পেরিয়ে যাচ্ছে, তারপরেও তিনি ক্লাসে একটু দেখিয়ে দিচ্ছেন যে তোমরা আর একটু পড়ো। বাড়িতেও খোঁজ নিতেন শুনেছি। হ্যাঁ, বাড়িতেও কেউ না এলে কেন এলো না, এ বিরাট ব্যাপার। এসব ভাববা যাবে না। কম মাইনে আবার ছাত্রদের সাহায্য করতেন অনেকে। এত কম বেতনেও যে এত আন্তরিকতা ছেলেদের শেখানো, এটা তো ভাবা যাবে না। আমি যখন মামদপাড়া স্কুলে পড়তাম, আমার স্কুলের মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টার ছিলেন শামসুদ্দিন সাহেব। তিনি বেতন পেতেন তখনকার বাজারে হয়তো 20-30 টাকা কি 40 টাকা, এত কম বেতন। এই কম বেতন পেয়েও তিনি পুজোর সময় যখন 1 মাস ছুটি থাকতো তখন বিদ্যালয়ে তিনি কোচিং ক্লাস করতেন। এই রাতে তোরা আসবি, স্কুল আওয়ার্সে নয়, রাতে আসবি, আমি তোদের পড়াবো। তো মাস্টারমশাই সত্যি এখনো চোখ দিয়ে জল আছে এইসব মাস্টারমশাইদের। 30 টাকা মাইনে রাতেও পড়াতেন, অত রাতেও বলছে তোমাদের ক্লাস নেবো, এসব ভাবতে পারা যায় না। এরকম মাস্টারমশাইকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই যে এইরকম মাস্টারমশাই যেন প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি স্কুলে যেন এরকম জন্মগ্রহণ করেন তারা। সেই জন্য আমি একটা কথা বলি, শিক্ষক জন্মগ্রহণ করে তার নিজের ব্যক্তিত্বের উপরে শিক্ষকতা করার মূল সোপান নিয়ে তারা জন্মগ্রহণ করেন। তাই শিক্ষকতাকে তারা ব্রত হিসেবে পালন করে শিশুদের মনে শিক্ষার প্রদীপ জ্বালিয়ে দেন। এই প্রদীপ জ্বালাতে 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 একদিন গোটা সমাজ আলোকিত হবে। আজকে শিক্ষার আলো অনেকখানি আলোকিত হয়েছে, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপটাকে আমাদের পূরণ করতে হবে। শুধু শিক্ষক নয়, গোটা সমাজকে তার মধ্যে এগিয়ে আসতে হবে। সমাজ, শিক্ষক, ছাত্র একটা সেতুবন্ধন তৈরি করতে হবে। তাহলেই শিক্ষা আমার মনে হয় এমন একটা গিয়ে জায়গায় পৌঁছাবে যেখানে মানুষকে ভাবতে হবে যে এ আমরা কোন জগতে এলাম। মূল্যবোধ, এখন মূল্যবোধ, আমি নিজে একটা কলেজে শিক্ষকতা করি, তো আমি কলেজের ছাত্রদের এখন দেখি মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে, শিক্ষকদেরও হারাচ্ছে অনেক এবং ছাত্রদেরও হারিয়ে যাচ্ছে। তো এই মূল্যবোধ গড়ে তোলার জন্য কি প্রয়োজন, কোন পদ্ধতিতে এগোতে হবে, আপনার কি মনে হয়? মূল্যবোধ ছেলেদের জায়গাতে গেলে নিজেকেও আগে মূল্যবোধযুক্ত হতে হবে। একদম। নিজে মূল্যবোধযুক্ত না হলে অপরকে মূল্যবোধ আমি শেখাবো কেমন করে? কারণ মূল্যবোধের কতগুলো আদর্শ থাকে, একদম সেই আদর্শগুলোকে যদি আমি তার শিশুদের মধ্যে প্রতীয়মান করতে পারি তবেই সে মূল্যবোধযুক্ত শিশু হবে। তা সেইটা করতে গেলে আমাকেও মূল্যবোধযুক্ত শিক্ষক হতে হবে। তো এইটা আমরা যারা শিক্ষকতা করি, নিজের নৈতিক মূল্যবোধ আগে গড়ে তুলতে হবে নিজেকে, তারপরে আপনি আচরি ধর্ম অপরে শেখাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এইটা আমাকে নৈতিক চরিত্র যেমন শিশুদের মধ্যে আমি তৈরি করার চেষ্টা করব, তেমনি আমিও আগে সেই নৈতিক চরিত্রের অধিকারী হতে হব। এইটা যদি আমরা হতে পারি তাহলে আমরা আশা করি তাদের সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, তাদের সৎ আদর্শ, এগুলোকে আমরা তাদের মধ্যে প্রতীয়মান করতে পারি। আমরা বিদ্যালয়ে শিক্ষকতা করি, পোশাকের উপর আমি কোনো কথা বলছি না,
কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যেহেতু শিক্ষক, আমাদের আচার আচরণ, আমাদের পোশাক চলন আচার, বলন, চলা বরণ, ধরন করণ সব কিছু একটু অন্যরকম হওয়া দরকার একদম, বলে আমি মনে করি। absolutely। এটা যদি না করা যায় তাহলে কিন্তু অনেক সময় অনেক অভাব আমরা শিক্ষকতার ক্ষেত্রে বা শিক্ষাদানের ক্ষেত্রে আমরা অনুভব করি। তাই সেই যাতে সেটা না হয়, সেটা আমাদের শিক্ষক সমাজ চেষ্টা করবে যাতে গোটা শিক্ষক সমাজ এক হয়ে সুস্থ সমাজ তৈরি করতে সমস্ত শিশুকে যেন মূল্যবোধিত করতে পারি এবং যেন একটা নৈতিক উদ্বুদ্ধ করতে হবে, চরিত্রবান মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধ করতে পারি এবং নৈতিক চরিত্রবান শিশু তৈরি করতে পারি। একদম। তবেই যার আমার অভাব মনে খুব হয় বেশি। সমাজ আলোকিত হবে। একদম। সেই আলোয় আমার সারা পৃথিবী, ভারতবর্ষ সারা পৃথিবী আলোকিত হবে। আমরা সবাই সুস্থ জীবনযাপন ভারত করতে আবার পারবো। জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। হবে। আর আপনার একটা জানতে চাইছি যে আপনি হবি শিক্ষকতা এখনো করছেন, কিন্তু পাশাপাশি আর কি কাজ করছেন বাড়িতে এখন অবসর সময়? আমি একটু কাজ পাগল মানুষ, কাজ করতে চাই। আমি সবসময় কাজের মধ্যে থাকতে চাই। গ্রামের নানা সামাজিক কাজ আমার তখন করেছি। আমি যখন এই বিদ্যালয়ে শিক্ষকতা করে ঢুকেছিলাম, তখন আমি প্রথম গ্র্যাজুয়েট এই গ্রামের। আচ্ছা, বাহ। সেইভাবেই আমাকে চলতে হয়েছিল যে আমি যখন একটা শিক্ষিত মানুষ, সব মানুষকে ভালোবেসে কিভাবে দেওয়া যায় এটা আমাদের দেখতে হবে। আমি যেদিন প্রথম বিদ্যালয়ে ভর্তি হলাম, দেখলাম আমার এলাকা নিরক্ষরতায় ভর্তি। বাড়িতে গিয়ে ছেলেদের ভর্তি করলাম, যাদের বয়সের যুক্ত তাদের বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করলাম এলাকার মানুষের সহযোগিতায়। আর যারা যাদের পেরিয়ে গেছে তাদের আমি নাইট স্কুলে পড়ার ব্যবস্থা করলাম, একদম। যে তাদের স্বাক্ষর করে আমি যেন বাহ। তুলতে পারি। এই সাক্ষরতার করে আজও অনেক বয়স্ক মানুষ, আমি যাদের নাইট স্কুলে পড়িয়েছিলাম, আজও স্যার বলতে অজ্ঞান। স্যার, আপনি সেদিন যদি আমাদের লেখাটা এটা সাক্ষরতা না করতেন বাহ। তাহলে অন্ধকারই থেকে যেতাম। এইভাবেই আমি কাজ করে চলেছি এবং অন্ধকার সেই এলাকা থেকে এখন আমার এলাকায় কোনো ড্রপ আউট স্টুডেন্ট নেই বাহ। এবং আমার এলাকায় আউট অফ স্কুল কোনো স্টুডেন্ট নেই, ছেলে নেই। এটা কিন্তু আমাকে ঘুরতে হয়, এলাকায় ঘুরতে হয়। এই ঘুরে আমি এই ছেলেদের ভর্তি করার ব্যবস্থা করি। এইভাবেই তাদের পঠন পাঠনের মধ্যে নিয়ে আসি। কোনো ছেলে যদি কোনো পড়াশোনার কোনো গাফিলতি দেখে, গার্জেনদের ডাকা হয়। প্রত্যেক গার্জেনের ফোন নাম্বার নেওয়া আছে। তার দায় বিপদ শিশুর কিছু হলে আমরা সঙ্গে ফোন করে জানাই। এবং স্কুলে যদি এরকম অনেক ঘটনা ঘটেছে, আমরা সঙ্গে কাউকে হাসপাতালে, কাউকে নার্সিংহোমে ভর্তি করার ব্যবস্থা ভর্তি করেছি। এইভাবেই কিন্তু আমরা এগিয়ে গেছি। সেই জন্যে এই আত্মবিশ্বাস অভিভাবকদের যে আমার শিশুকে এখানে পাঠাচ্ছি, এখানে শিশু নিশ্চিন্তে থাকবে, এখানে কোনো দায় বিপদের কোনো ভয় নেই। মাস্টারমশাই নিজেই সেখানে নিয়ে যাবেন, মাস্টারমশাইরা। একদম। এটা আমরা করে চলেছি আজও। এবং এছাড়া গ্রামের অনেক সামাজিক কাজে, তখন আমাদের গ্রামে রাস্তাঘাট ছিল না, কাদা রাস্তা। সেই কাদা রাস্তার মধ্যেও আর যেহেতু আমি গ্রামে তখনও এরকম একটা ছেলে শিক্ষকতায় ঢুকেছি, গ্রামের মানুষ সবাই কিছু দায় বিপদ হলেই আমাকে এসে বলতে, ইদু চল এই রুগীটাকে ভর্তি করে দে, হাসপাতালে ব্যবস্থা কর। এরকম রুগী অনেক ভর্তি করেছে। আমি একদিন বর্ধমান থেকে ফিরে গেলাম বাড়িতে, ফিরে গিয়ে দুটি মুড়ি খাচ্ছি 11টার সময়, হঠাৎ একটা ইলেকট্রিক শক লেগে একটা ছেলে একবারে পুড়ে গেল, গোটা বডিটা পুড়ে গেল। সঙ্গে আমার কাছে ছুটে এলাম, আমিও ছুটলাম হাসপাতালে, অ্যাম্বুলেন্স নিয়ে এলাম সাইকেলে করে। আমি সাইকেল চালিয়ে এলাম, অ্যাম্বুলেন্স নিয়ে গেলে ছেলেটাকে নিয়ে এলাম। ছেলেটা কিন্তু বেঁচে ফিরলো, কিন্তু তাকে আবার রক্ত দেওয়া, তখন তো রক্তের এত ছিল না, কেউ দিত না। রক্তের ব্যবস্থা করলাম হাসপাতাল থেকেই, দরখাস্ত করলাম, যোগাযোগ করলাম যে দিন নাহলে একটা গরিব মানুষের ছেলে বাঁচবে না, দিয়ে রক্তের ব্যবস্থা করে তাকে বাঁচিয়ে আজও সে বহাল তকিয়তে
এখন দেখুন কাজকর্ম সব কিছুই করছে, যদিও চামড়াগুলো সব ইয়ে হয়ে গেছে, জয়েন্ট হয়েছে, পরে আবার মাইক্রো সার্জারি করে সেগুলো ঠিক হয়েছে, কিন্তু আজও সে সুস্থ। এরকম অনেক কাজ, যেমন চাষবাসের ব্যাপার নিয়ে আমার প্রচুর ঝোঁক, এই সবজি চাষ, স্কুলে আমি বাগান করেছি, সবজি বাগান, এইসব কাজে আমার খুব ঝোঁক। তাই সেই জন্যে সরকার থেকে আমাদের দিয়েছিল সাবমার্সিবল পাম্প, সেটা ব্যবস্থা করেছে, আমাদের কমিটি তৈরি করেছিলাম স্কুলে না গ্রামে গ্রামে সাবমার্সিবল তৈরি করে আজকে গ্রামে একটা জমিও আজকে পড়ে থাকে না। আবাল বৃদ্ধ বনিতা, গরিব বড় লোক ধনী সব কিছু সবাই চাষ করছে, এবং চাষ করে আজকে সবাই হাসিতে খুশিতে ভরে গেছে। লক্ষ্যটা কি আপনার? এরপরে আপনার আর কি লক্ষ্য আছে যে এটা করে আমি অত্যন্ত শান্তি পাবো বা আরও কিছু গ্রামকে বা স্কুলকে সমৃদ্ধ করতে পারবো? ধরুন এখন ক্লাব, আমি একটা প্রতিষ্ঠা করেছি ক্লাব, ক্লাবের মাধ্যমে ছেলেরা যাতে সুশৃঙ্খল হয় সেই ব্যবস্থা আমি করতে চাইছি, যে গ্রামে ক্লাব তৈরি করে ক্লাবের মাধ্যমে ছেলেরা যারা সুশৃঙ্খল হয়, একটা নিয়মানুবর্তিতার মধ্যে তারা চলে। এছাড়া বিদ্যালয়ের যে পাঠাগার একটা তৈরি করা, পাঠাগার আছে অল্প বই, সেটা যদি আরও বেশি করে বই কেনা যায়, সেই বই পড়ে, হয়তো বই পড়া তো মানুষ ভুলে যাচ্ছে একদম, তা এখন সব টিভি দেখছে, এইসব দেখছে, কিন্তু বইয়ের একটা আলাদা মর্যাদা আছে। একদম, আমি তো এখনও রেডিও শুনি আর বই পড়া আমার অবসর সময় কাজই হলো। আমি একটু কবিতা গল্প লিখি, আবার অন্যান্য লেখকেরও বইও পড়ি। এটাই আমার যে আমি বই পড়ে যাব। বই পড়লে মানুষের যে এত জ্ঞান বাড়ে, সেটা যারা পড়ে তারা বুঝবে, যারা পড়ে না তারা বুঝবে না, স্বাদ পাবে না। বই পড়ে যে এত জ্ঞান অর্জন হয়। এবার এই মাসে দেখছি একটা দিয়েছে, বই পড়ি কেন, একটা আর্টিকেল দিয়েছে আমাদের প্রাত্যহিকীতে। এত ভালো আর্টিকেল যে কেন বই পড়ি আমি, ওদের আবার 250 এর মধ্যে লিখতে হবে, আর আমি কোনোদিন ওখানে দিই না। এটার উপরে আমি একটা লিখবো, যদি আবার পরবর্তী যে বই আমি আবার বের করব, এই বইগুলো বই পড়ি কেন, এর উপরেও কিন্তু আমি একটা লেখা লিখবো, প্রবন্ধ লিখবো ভাবছি। এরকমভাবে যদি আমরা সচেষ্ট হই সকলে, একার পক্ষে তো কোনো জিনিস করা সম্ভব নয়, সকলে যদি এরকম চেষ্টা করি, আমরা মনে হয় আরও শিক্ষার আবহাওয়া তৈরি করতে পারবো, গ্রামে মানুষকে আরও ভালো মানুষ তৈরি করতে পারবো। এটা যদি করতে পারি তাহলে আমরা সবাই সেই বিপদমুক্ত হয়ে সুন্দর সমাজ গড়ে একটা সুস্থ সমাজ তৈরি করে এতক্ষণ আমাদের শুনলাম ঈদবক্স সাহেবের এত সুন্দর বক্তব্য, এত ভালো তিনি আমার তো মনে হয় শিক্ষকতার জন্য, একটি স্কুলকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, শিশুদের গড়ে তোলার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তিনি যা সমাজসেবা করেন এই বয়সেও, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম থেকে তিনি যৌবন থেকে, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে এখন পর্যন্ত কত মানুষের উপকার, একটা গ্রামকে গড়ে তুলছেন, গ্রামকে সমৃদ্ধ করছেন, সাক্ষরতার প্রসার ঘটিয়েছেন, নিরক্ষরতার অন্ধকার থেকে মানুষকে মুক্ত করেছেন, এবং যে কোনো মানুষের বিপদে আপদে তিনি সবসময় পাশে থাকেন। তো এই ধরনের একজন সমাজসেবী মানুষ, এই ধরনের একজন অত্যন্ত বড় মাপের মানুষ, একজন বড় মাপের শিক্ষক, আমার মনে হয় খুব বিরল। আজকালকার সমাজে আমার মনে হয় 1 লাখও একজন হবে কিনা সন্দেহ। তাকে সমাজসেবার জন্য, তিনি শিক্ষকতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, কিন্তু আমার মনে হয় সমাজসেবার জন্য তাকে আমরা অত্যন্ত খুশি হব যদি কোনোদিন তিনি নোবেল পুরস্কার পান। সেই স্তরে তিনি কাজ করছেন, এটা আমরা আমার নিজের ব্যক্তিগত অভিমত, আমরা মুক্ত আবহের পক্ষ থেকে অভিমত জানাচ্ছি। যে ধরনের তিনি কাজ করছেন সমাজসেবামূলক কাজ, এবং গোটা সমাজকে সুন্দর করে গড়ে তুলছেন, তাতে আমরা অভিভূত, আপ্লুত। আমরা এতক্ষণ শুনলাম ঈদবক্স সাহেবের সঙ্গে আমি সৈয়দ মুশাররফ আজম আলাপচারিতায় ছিলাম, এবং আপনারা আশা করি সমৃদ্ধ হলেন। এই ধরনের মানুষকে পাওয়া অত্যন্ত আমাদের দুষ্কর, এবং এই মানুষটিকে পেয়েছি, আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম, আলোকিত হলাম, সমাজ আলোকিত হলো, ছাত্রছাত্রীরা আলোকিত হলো, তাকে আবার আগামী দিনে আমরা পাবো এই আশা রেখে আজকে এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।